Use the periodic table to help you answer this question. Name the element with atomic number 14. তাহলে atomic number 14 আছে যেই এলিমেন্টটার, সেই এলিমেন্টটার নাম আমাদেরকে লিখতে হবে। আমরা যদি একটু পিরিয়ডিক টেবিল দেখে ফেলি, আমাদের নিচেরগুলো হচ্ছে অ্যাটমিক নাম্বার, উপরেরগুলো হচ্ছে ম্যাস নাম্বার। তাহলে অ্যাটমিক নাম্বার 14 আছে হচ্ছে সিলিকনের। তাহলে আমাদের রাইট আনসারটা হচ্ছে সিলিকন। এখানে তোমরা খেয়াল করবে ম্যাস নাম্বার 14 দেখে কেউ আনসারটা লিখবে না, সেটা হবে হচ্ছে নাইট্রোজেন, কিন্তু আমাদের আনসারটা হবে সিলিকন। নেম দি এলিমেন্ট ইন গ্রুপ 2 অ্যান্ড পিরিয়ড 3। গ্রুপ 2 আর পিরিয়ড 3তে যে এলিমেন্ট আছে সেটার নাম। তাহলে আমরা যদি খেয়াল করি, আমাদের গ্রুপ 2 হচ্ছে এটা, আর পিরিয়ড 1, 2, 3 এটা। তাহলে আমাদের আনসার হচ্ছে ম্যাগনেসিয়াম। গ্রুপ 2 আর পিরিয়ড 3 আনসার হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে আমরা আনসারটা লিখে ফেলি ম্যাগনেসিয়াম। নেম অ্যান এলিমেন্ট দ্যাট ইজ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার লিকুইড হচ্ছে আমাদের দুইটা এলিমেন্ট থাকে, একটা হচ্ছে ব্রোমিন আর আরেকটা হচ্ছে মার্কারি। যে কোনো একটা লিখে দিলে আমাদের মার্কসটা চলে আসবে। তাহলে আমরা ব্রোমিন লিখে দিলাম, তোমরা চাইলে মার্কারিও লিখতে পারতে। গিভ দি ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যান অ্যাটম অফ ফসফরাস। তাহলে আমরা যদি খেয়াল করি, ফসফরাসের অ্যাটমিক নাম্বার হচ্ছে 15, এই হচ্ছে ফসফরাস। ফসফরাসের অ্যাটমিক নাম্বার 15, এটা হচ্ছে আমাদের গ্রুপ 5, তার মানে এটা লাস্ট শেলে 5টা ইলেকট্রন থাকবে, আর এটা হচ্ছে পিরিয়ড 3, তার মানে 3টা শেল থাকবে। তাহলে এটার কনফিগারেশনটা হবে 2, 8 আর 5। গিভ দ্য ফর্মুলা অফ সোডিয়াম সালফাইড। এই নামের মধ্যে যেহেতু সোডিয়াম আছে, এখানে অবশ্যই সোডিয়াম থাকবে, আর সোডিয়াম আমরা জানি হচ্ছে প্লাস, আর সালফাইড মানে হচ্ছে সালফার থাকবে, আর লাস্টে আইডি মানে শুধু সালফার থাকবে, অন্য কিছু থাকবে না। আর আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে সালফেট, SULFATE। তো এই যখন লাস্টে ATE থাকে তখন সালফার ছাড়াও অন্য কিছু থাকে, সেক্ষেত্রে থাকে হচ্ছে অক্সিজেন। কিন্তু এখানে লাস্টে আইডি মানে হচ্ছে সালফার ছাড়া আর কিছু থাকবে না, আর সালফারের চার্জ হচ্ছে 2-। তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য দুইটা আমাদের সোডিয়াম লাগবে। তাহলে আমাদের ফর্মুলাটা হবে Na2S, সোডিয়াম সালফাইড। এক্সপ্লেইন ইন টার্মস অফ ইলেকট্রন কনফিগারেশন ওয়াই নিয়ন ইজ আনরিয়েক্টিভ। নিয়ন কেন আনরিয়েক্টিভ? কারণ আমরা জানি নিয়ন হচ্ছে গ্রুপ 8-এ, এটা লাস্ট শেলে হচ্ছে 8টা ইলেকট্রন আছে, যার কারণে এটার কি কোনো ইলেকট্রন গেইন বা লুজ করার প্রয়োজন নেই, এর জন্য এটা আনরিয়েক্টিভ। ইট হ্যাজ আ ফুল আউটার শেল, সো ইট ডাজ নট নিড টু গেইন অর লুজ ইলেকট্রনস। এখানে আমরা চাইলে ইট হ্যাজ 8 ইলেকট্রনস ইন ইটস আউটার শেল আমরা লিখতে পারতাম। দিস কোয়েশ্চেন ইজ অ্যাবাউট গ্যাসেস ইন দ্য অ্যাটমসফিয়ার। হুইচ অফ দিস গ্যাসেস হ্যাজ দ্য লোয়েস্ট পার্সেন্টেজ বাই ভলিউম ইন দি অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার আমরা জানি অ্যাবাউট 79% থাকে হচ্ছে নাইট্রোজেন, এরপর অ্যাবাউট 20%-এর মতো থাকে আমাদের অক্সিজেন, 1%-এর মতো থাকে হচ্ছে আমাদের আর্গন, আর মানে খুবই স্মল একটা পার্সেন্টেজ 0.04% থাকে হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড, আর সব কিছু মিলিয়ে থাকে বাকি সব। তো আমাদের এইখানে সবচেয়ে কম কোনটা থাকে এগুলোর মধ্যে? নাইট্রোজেন অনেক বেশি থাকে, এটা হবে না। অক্সিজেনও 20%-এর মতো থাকে, অনেক বেশি হবে না। আর্গন 1%-এর মতো, তাহলে সবচেয়ে কম হচ্ছে এটা 0.04%-এর মতো কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমাদের রাইট আনসার। হুইচ কালার চেঞ্জ অকার্স ওয়েন কপার টু কার্বনেট ইজ হিটেড। কপার টু কার্বনেট যখন হিট করা হয় কোন কালার চেঞ্জটা হয়? কপার টু কার্বনেটের কালার হচ্ছে আমাদের গ্রিন, আর যখন এটাকে হিট করা হয় কপার টু অক্সাইড ফর্ম করে, যেটার কালার হচ্ছে ব্ল্যাক। তাহলে আমাদের কালার চেঞ্জটা হবে গ্রিন টু ব্ল্যাক। গিভ দ্য কেমিক্যাল ইকুয়েশন ফর দিস রিয়েকশন। এই রিয়েকশনের কেমিক্যাল ইকুয়েশনটা আমাদেরকে দিতে হবে। তাহলে প্রথমত কী ছিল? কপার টু কার্বনেট ছিল। আমরা জানি কার্বনেট হচ্ছে CO3 2-, আর কপার 2 যেহেতু, তার মানে এটা কি Cu2+। তাহলে প্রথম পার্টটা হবে CuCO3, আর এটা ভেঙে কি হচ্ছে? আমাদের আগের পার্টে ছিল কপার টু অক্সাইড। দেখো কপার টু অক্সাইড, আমরা জানি অক্সিজেন হচ্ছে 2- ফর্ম করে, তাহলে CuO, যেহেতু কপার 2 হচ্ছে 2+, আর অক্সিজেন হচ্ছে 2-, তাহলে এখানে শুধু CuO হবে, আর সাথে কি ফর্ম করবে? কার্বন ডাইঅক্সাইড ফর্ম করবে, তাহলে প্লাস CO2। এবার আমাদেরকে চেক করতে হবে যে এখানে কি ব্যালেন্স করার ঠিক আছে কিনা। আমরা যদি খেয়াল করি, কার্বন হচ্ছে এই পাশে একটা, এখানেও একটা, অক্সিজেন এখানে 3টা, এখানে 3টা, আর কপার হচ্ছে এখানে একটা, এখানে একটা, তাহলে এটা ব্যালেন্সড অলরেডি হয়ে গেছে। A student uses this apparatus to find the percentage of oxygen in a sample of air. The student leaves the apparatus until there is no further change in volume of gas in the syringe. These are the student's results. তাহলে দেখো এখানে কি হচ্ছে, একটা কনিক্যাল ফ্লাস্ক, এর মধ্যে এয়ার আছে, এখানে একটা কানেক্টিং টিউব আছে, আর এখানে একটা গ্যাস সিরিঞ্জ আছে। এটার মধ্যে কি দেওয়া আছে? ওয়েট আয়রন ফিলিংস দেওয়া আছে। তাহলে আমরা জানি ওয়েট আয়রন ফিলিংসটা হচ্ছে এয়ার মধ্যে যে অক্সিজেন আছে সেটার সাথে রিয়েক্ট করে অক্সাইডস অফ আয়রন ফর্ম করবে, আর তাহলে এই এয়ারের যে অক্সিজেন আছে সেটা ইউজড আপ হয়ে যাবে। তো ফাইনালি ভলিউমটা কমে যাওয়ার কথা। তো এখানে যদি আমরা দেখি, আমাদের যে ডেটাটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে ভলিউম অফ গ্যাস ইন ফ্লাস্ক অ্যান্ড কানেক্টিং টিউব
ফ্লাস্ক আর কানেক্টিং টিউব মিলিয়ে, তার মানে এই ফ্লাস্ক আর হচ্ছে এই কানেক্টিং টিউব মিলিয়ে ভলিউম আছে হচ্ছে 280, আর ভলিউম অফ গ্যাস ইন সিরিঞ্জ অ্যাট স্টার্ট ইন সিএম কিউব, এই সিরিঞ্জের মধ্যে ইনিশিয়ালি কত ছিল 100 সিএম কিউব ছিল, আর যখন এক্সপেরিমেন্টটা শেষ হয়েছে অ্যাট দি এন্ড তখন ছিল হচ্ছে 27, তার মানে অ্যাবাউট 73 হচ্ছে আমাদের সিএম কিউব ইউজড আপ হয়ে গেছে। তার মানে আমরা বলতে পারি এই টোটাল থেকে 73 ছিল আমাদের অক্সিজেন। আর টোটাল ভলিউম অফ এয়ার কত ছিল, এই পার্টটা মানে এই কানেক্টিং টিউব আর হচ্ছে ফ্লাস্ক মিলে 280, আর এটার মধ্যে ইনিশিয়ালি ছিল 100, তাহলে টোটাল ছিল 380 সিএম কিউব ইনিশিয়ালি, আর পরে কি হয়ে গেছে এখান থেকে 73 কমে গেছে। তাহলে চলো আমরা দেখি কোশ্চেনে কি বলেছে। ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ অক্সিজেন ইন দ্য স্যাম্পল অফ এয়ার, গিভ ইউর আনসার টু 2 সিগন্যাল ফিগার। তাহলে পার্সেন্টেজ অফ অক্সিজেন যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এখানে বের করতে হবে অক্সিজেন কতটুকু ছিল, অক্সিজেনের ভলিউম দিব বাই টোটাল ভলিউম দিব আমরা টাইমস 100 দিব, তাহলে আমাদের পার্সেন্টেজ অফ অক্সিজেন বের হবে। তাহলে অক্সিজেনের ভলিউম কত ছিল, এই 100 মাইনাস 27 যেটা হবে 73 ডিভাইড বাই টোটাল ভলিউম। টোটাল ভলিউম অনেকেই ভুল করতে পারো, এটা কি ইনিশিয়াল ভলিউম ভাবতে পারো অথবা 100 কি ইনিশিয়াল ভলিউম ভাবতে পারো, এখানে কিন্তু টোটাল এয়ার যতটুকু ছিল ওইটা দিতে হবে আমাদেরকে। তাহলে এই দুইটা আমাদেরকে যোগ করতে হবে, যেটা ইকুয়ালস টু আসবে 380। তাহলে আমরা 380 লিখে দিই টাইমস 100। এবার আমাদের পার্সেন্টেজ অক্সিজেনটা বের হবে। তাহলে 73 বাই 380 টাইমস 100, আমাদের ভ্যালুটা আসছে 19.2%, 19.2%। কিন্তু আমাদের আনসারটা কিন্তু দিতে বলেছে 2 সিগনিফিকেন্ট ফিগারে, তাহলে অবশ্যই এটাকে আমাকে 19% লিখতে হবে, না হয় কিন্তু আমি 1 মার্কস কম পাবো। তাহলে আনসারটা হবে 19%। তোমরা অবশ্যই আনসারটা কোন সিগনিফিকেন্ট ফিগারে দিতে বলছে বা কী স্টাইলে দিতে বলছে এটা অবশ্যই খেয়াল রাখবে, আর সেভাবে করে আনসারটা লিখবে। পার্ট ডিতে বলছে এক্সপ্লেইন ওয়াই অ্যান ইনক্রিজিং অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ লাইকলি টু কজ আ প্রবলেম ফর দ্য এনভায়রনমেন্ট। তাহলে এটা আমাদের একটা কমন কোয়েশ্চেন, কার্বন ডাইঅক্সাইড ইনক্রিজ হইলে এনভায়রনমেন্টের কেন প্রবলেম হবে, কারণ আমরা জানি কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস, এটা বাড়লে আমাদের গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাবে, আইস ক্যাপস মেল্ট করবে, টেম্পারেচার বেড়ে যাবে ওয়ার্ল্ডের, এই সমস্ত সমস্যাগুলো হবে। তাহলে চলো এটা আমরা লিখে ফেলি, অ্যাজ কার্বন ডাইঅক্সাইড ইজ আ গ্রিন হাউস গ্যাস, ইনক্রিজ ইন দিস উইল কজ ইনক্রিজ ইন গ্লোবাল ওয়ার্মিং। তাহলে এটা লিখলে কিন্তু আমাদের 2 মার্কস এখানে চলে আসবে। This question is about alcohols. Ethanol can be manufactured using 2 different methods, hydration of ethene or fermentation of glucose. This is the equation for hydration. এখানে আমাদের হাইড্রেশনের ইকুয়েশন দেওয়া আছে, এখানে হচ্ছে সিম্পলি ইথিন আর ওয়াটার থেকে ইথানল বানিয়ে ফেলা হচ্ছে, আর ফার্মেন্টেশনের যে ইকুয়েশন সেটা আমাদেরকে লিখতে হবে, এখানে C6H12O6 মানে গ্লুকোজ থেকে আমাদের কীভাবে করে ইথানল আর কি হয় সেটা আমাদেরকে লিখতে হবে। তাহলে যেহেতু এটা অ্যালকোহল বানানোর প্রসেস, ফার্স্ট যেই প্রোডাক্টটা হবে সেটা অবশ্যই আমরা অ্যালকোহল লিখে ফেলবো বা ইথানল লিখে ফেলবো, এই ক্ষেত্রে C2H5OH যেটা আমাদের এখানে দেওয়া আছে অলরেডি। আর আমরা জানি ফার্মেন্টেশনে আর কি প্রডিউস হয়, কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়, তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড লিখে দিব। এবার আমাদেরকে এটা ব্যালেন্স করতে হবে, তাহলে আমরা যদি এখানে একটা 2 দেই আর এখানে একটা 2 দেই তাহলে কিন্তু আমাদের এটা ব্যালেন্স হয়ে যায়। এই সমস্ত কমন যেই ইকুয়েশনগুলো আছে এগুলোর ব্যালেন্সিং সহ তোমাদের মুখস্থ থাকা উচিত, না হয় এটাকে তোমরা যদি এখন ব্যালেন্স করতে যাও এটা কিন্তু পরীক্ষায় অনেকটা সময় তোমার কনজিউম করে ফেলবে। দ্য টেবল গিভস সাম ইনফরমেশন অ্যাবাউট 2 মেথডস। তাহলে এই দুইটা মেথড সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে, আমাদেরকে এই টেবিলটা কমপ্লিট করতে বলেছে মিসিং ইনফরমেশন দিয়ে। তাহলে এই প্রসেসগুলো তোমাদের আসলে মুখস্থ থাকতে হবে, ক্যাটালিস্টের নাম, টেম্পারেচার, প্রেশারগুলো, অথবা কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো তোমরা আনসার করতে পারবে না। তো হাইড্রেশনের মধ্যে ক্যাটালিস্ট হিসেবে ফসফরিক অ্যাসিড ইউজ করা হয় ইউজুয়ালি, অথবা সালফুরিক অ্যাসিড আমরা লিখতে পারি, কিন্তু ফসফরিক অ্যাসিড লিখে দিলেও চলবে বা সালফুরিক অ্যাসিড লিখে দিলেও চলবে। আমরা লিখে দিই ফসফরিক অ্যাসিড। তোমরা চাইলে ফসফরিক অ্যাসিডের ফর্মুলাও লিখতে পারো, কিন্তু সেটা অবশ্যই ঠিক হইতে হবে যদি ফর্মুলাটা লেখো। আর টেম্পারেচার, আমাদের হাইড্রেশন অনেক বেশি টেম্পারেচার লাগে, ফার্মেন্টেশন অ্যাবাউট 30 ডিগ্রির মতো, মানে আমাদের রুম টেম্পারেচার থেকে একটু বেশি টেম্পারেচার হইলে ফার্মেন্টেশন করা যায়। আর প্রেশার হচ্ছে হাইড্রেশনের ক্ষেত্রে অনেক বেশি লাগে, অ্যাবাউট 60 to 70 অ্যাটমসফেরিক প্রেশার প্রয়োজন হয়, আর ফার্মেন্টেশনে আমাদের ন্যাচারাল যেই প্রেশারটা আছে 1 অ্যাটমসফেরিক প্রেশার সেটা দিয়ে হয়ে যায়। এক্সপ্লেইন ওয়ান অ্যাডভান্টেজ অ্যান্ড ওয়ান ডিসঅ্যাডভান্টেজ of using fermentation rather than hydration to produce ethanol. You should use information from the table to help your answer. তো আমরা যদি টেবিলটা দেখে দেখো, এখানে আমাদের রিয়াজেন্টসগুলো হচ্ছে ইথিন আর স্টিম। প্রোডাকশনের জন্য আমাদের রিয়েক্টেন্স বলতে পারো, সেগুলো হচ্ছে ইথিন প্রয়োজন হয় আর স্টিম প্রয়োজন হয় হাইড্রেশনের মধ্যে। তাহলে ইথিনটা কোত্থেকে আসে? ইথিনটা আসে হচ্ছে ক্রুড অয়েল থেকে, আমরা জানি। তার মানে এটা কি একটা ফাইনাইট রিসোর্স থেকে আসে।
বা আমাদের একটা নন রিনিউয়েবল রিসোর্স থেকে আসে। এটা আমাদের একটা হাইড্রেশনের ডিসঅ্যাডভান্টেজ হবে, তার মানে এটা ফার্মেন্টেশনের একটা অ্যাডভান্টেজ, কারণ ফার্মেন্টেশনে অ্যাকোয়াস গ্লুকোজটা থেকে আসে আমাদের ইউজুয়ালি সুগার কেন থেকে আসে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা রিনিউয়েবল রিসোর্স। ক্যাটালিস্ট হচ্ছে এখানে আমাদের ফসফরিক অ্যাসিড প্রয়োজন হইতেছে, আর এখানে হচ্ছে ইস্ট প্রয়োজন হচ্ছে। তো ইস্টটা হচ্ছে একটা লিভিং অর্গানিজম, এটাকে রিপ্রোডিউস করিয়ে ইজিলি বাড়ানো যায়। ফসফরিক অ্যাসিড হচ্ছে প্রডিউস করতে হয়। টেম্পারেচার এখানে 300 ডিগ্রি সেলসিয়াস লাগছে, এখানে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা খুবই অল্প টেম্পারেচারে করা যাচ্ছে। 300 ডিগ্রির জন্য অনেক বেশি হিট প্রয়োজন হবে, অনেক বেশি টেম্পারেচার দিতে হলে ইকুইপমেন্টগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে। প্রেশার যদি আমরা চিন্তা করি, এটা 60 to 70 অ্যাটমসফেরিক প্রেশার লাগতেছে, এখানে শুধু 1 অ্যাটমসফেরিক প্রেশার। তার মানে এটা আমাদের ইউজুয়াল যে প্রেশারটা থাকে সেটা দিয়ে হয়ে যাচ্ছে, এটার জন্য এক্সট্রা প্রেশার আমাদের প্রয়োজন। তার মানে ওই এক্সট্রা ইকুইপমেন্ট, যেগুলো এক্সপেন্সিভ ইকুইপমেন্ট, আমাদেরকে ইউজ করতে হবে। আবার হাইড্রেশনের অ্যাডভান্টেজ হচ্ছে এটা অনেক ফাস্ট, ফার্মেন্টেশন হচ্ছে স্লো। আর পিউরিটি চিন্তা করলে ফার্মেন্টেশন ইমপিওর প্রডিউস করছে ইথানল, আর এটা হচ্ছে হাইড্রেশন হচ্ছে পিওর ইথানল প্রডিউস করছে। তাহলে এটাকে আর ফার্দার পিউরিফাই করতে হবে না, এটাকে আবার পিউরিফাই করতে হবে, তাহলে এটা বেশি এফিশিয়েন্ট হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমাদেরকে একটা অ্যাডভান্টেজ আর একটা ডিসঅ্যাডভান্টেজ লিখতে হবে, আর সেই অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজটার সাথে আবার এক্সপ্লেইন যোগ করতে হবে আমাদেরকে। যেমন আমরা এটা আমাদের পার্সপেক্টিভটা কিন্তু বলেছে হচ্ছে ওয়ান অ্যাডভান্টেজ অ্যান্ড ওয়ান ডিসঅ্যাডভান্টেজ অফ ইউজিং ফার্মেন্টেশন। তাহলে ফার্মেন্টেশনের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। তাহলে ফার্মেন্টেশনের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা অনেক কম টেম্পারেচারে হয়ে যায়, এটা আমরা লিখতে পারি। অথবা আমরা লিখতে পারি যে এটার জন্য হচ্ছে সুগার কেন প্রয়োজন হয়, যেটা হচ্ছে একটা রিনিউয়েবল রিসোর্স। আর হাইড্রেশনের জন্য ক্রুড অয়েল প্রয়োজন হয়, যেটা হচ্ছে নন রিনিউয়েবল রিসোর্স। তো যে কোনো একটা যদি আমরা লিখে দিই পয়েন্ট, সেটাই কিন্তু হয়ে যাবে। তো চলো আমরা টেম্পারেচারটা দিয়ে লিখে এক্সাম্পল দিই। ইট নিডস আ টেম্পারেচার অফ অ্যাবাউট 30 degrees, so no expensive equipment is needed. অথবা আমরা লিখতে পারতাম, এটা লিখলে কিন্তু আমাদের এখানে 2 মার্কস চলে আসবে, যেহেতু আমরা একটা অ্যাডভান্টেজ সাথে এটার একটা এক্সপ্লেনেশন দিয়েছি। অথবা আমরা লিখতে পারি ইট ইউজেস সুগার ক্যান হুইচ ইজ রিনিউয়েবল রাদার দ্যান ইথিন ফ্রম ক্রুড অয়েল হুইচ ইজ নন রিনিউয়েবল। তাহলে আমরা এইটা বা এইটা যে কোনো একটা লিখলে কিন্তু এখানে এই 2 মার্কস চলে আসবে। এবার আমরা একটা ডিসঅ্যাডভান্টেজ লিখব। ডিসঅ্যাডভান্টেজে আমরা লিখতে পারি এটা হচ্ছে স্লো, তারপর হচ্ছে এটা ইমপিওর ইথানল প্রডিউস করে, এরকম যে কোনো একটা ডিসঅ্যাডভান্টেজ সাথে এক্সপ্লেনেশন লিখে দিব আমরা। ফার্মেন্টেশন ইজ স্লোয়ার, সো হাইড্রেশন ইজ মোর এফিশিয়েন্ট, এটা লিখলেও হবে। অথবা আমরা চাইলে এভাবে লিখতে পারি ইথানল প্রডিউসড ইজ ইমপিওর, সো ইট উড নিড টু বি পিউরিফাইড অ্যাগেন। পার্ট সিতে বলছে এক্সপ্লেন ওয়াই ফার্মেন্টেশন নিডস টু অকার ইন দি অ্যাবসেন্স অফ এয়ার। ফার্মেন্টেশন কেন অ্যাবসেন্স অফ এয়ারে করতে হবে? কারণ আমরা জানি যদি এয়ার থাকে তাহলে ইস্ট কী করবে না, আর ইথানল প্রডিউস করবে না, কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার প্রডিউস করবে। আর যখন অ্যানারোবিক রেসপিরেশন করে ইস্ট, তখনই এটা ইথানল আর কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে। আমাদের এটা একটা পয়েন্ট হইতে পারে। আবার অন্য একটা ওয়েতে চিন্তা করতে পারি, আমাদের যেই ইথানলটা প্রডিউস হবে সেই ইথানলের সাথে যদি অক্সিজেন রিয়েক্ট করে, তখন কিন্তু ইথানোইক অ্যাসিড ফর্ম করে ফেলে। তাহলে এই দুইটা কারণে আমাদের এয়ারের প্রেসেন্স থাকা যাবে না, অ্যাবসেন্স অফ এয়ারে আমাদের ফার্মেন্টেশন করতে হবে। অক্সিজেন উড রিয়েক্ট উইথ ইথানল টু প্রডিউস ইথানোইক অ্যাসিড। আমরা আরও লিখতে পারি, এখানে কিন্তু আমাদের 2 মার্কস চলে আসবে, কিন্তু আমরা চাইলে আরেকটা পয়েন্টও লিখতে পারি। ইফ দ্য কন্ডিশনস আর নট অ্যানারোবিক, ইজ টু প্রডিউস কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ইনস্টেড অফ ইথানল অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। তাহলে এইটুকুর জন্য কিন্তু আমরা 2 মার্কস পাবো, আবার এইটুকুর জন্য আমরা 2 মার্কস পাবো। তাহলে আমরা চাইলে পুরোটাও লিখতে পারি, অথবা চাইলে যে কোনো একটা পার্টও লিখতে পারি। প্রোপানল হ্যাজ দিস পার্সেন্টেজ কম্পোজিশন বাই ম্যাস, show by calculation that the empirical formula of propanol is C3H8O. তাহলে এটা আমাদের একটা ক্লাসিক কোয়েশ্চেন, প্রোপানল বা যেই কম্পাউন্ডটা থাকুক সেটার এম্পিরিক্যাল ফর্মুলা বের করার। তাহলে প্রথমত আমরা যেই পার্সেন্টেজ আছে সেটাকে এগুলোর এমআর দিয়ে ডিভাইড করব। তাহলে প্রথমে আমরা কি করব, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের 60কে আমরা এটার যেই এমআর আছে সেটা হচ্ছে 12 দিয়ে ডিভাইড করব। হাইড্রোজেনেরটা হচ্ছে আমরা 1 দিয়ে ডিভাইড করব, আর অক্সিজেনের পার্সেন্টকে আমরা এটার এমআর যেটা হচ্ছে 16 দিয়ে ডিভাইড করব। তাহলে চলো আমরা দেখি ভ্যালুগুলো কত আসে। এটা আসবে 5, এটার আসবে হচ্ছে সেম 13.3, আর এটার আসবে হচ্ছে ক্যালকুলেটরতে আমরা ক্যালকুলেট করে ফেলি, চলো 26.7 বাই 16, 1.67। এবার আমরা কি করব, সবচেয়ে ছোট নাম্বার দিয়ে সবগুলোকে ডিভাইড করে দিব। তার মানে 1.67 দিয়ে সবগুলোকে ডিভাইড করব। 5.0 ডিভাইড বাই 1.67, 13.3 ডিভাইড বাই 1.67, 1.67 বাই 1.67। তাহলে আমরা সিম্পলেস্ট রেশিও পেয়ে যাব। তাহলে 5কে যদি আমরা ডিভাইড করি 1.67 দিয়ে, তাহলে আমাদের আসে 2.99, যেটা হচ্ছে আমাদের 3 লিখতে পারি আমরা। 13.3
3কে আমরা যদি ডিভাইড করি 1.67 দিয়ে তাহলে আমাদের ভ্যালুটা আসবে 7.96, যেটাকে আমরা 8 লিখতে পারি, আর এটাকে ডিভাইড করলে অবশ্যই 1 আসবে। তাহলে আমাদের রেশিও হচ্ছে 3:8:1। তাহলে আমাদের কিন্তু 3:8:1 যেই এম্পিরিক্যাল ফর্মুলা সেটা শো করা হয়ে গেল। ড্র দ্য ডিসপ্লেড ফর্মুলা অফ প্রোপানল। তাহলে প্রোপানল কি হবে? C3H8O। তাহলে 3টা কার্বন হবে, সব সিঙ্গেল বন্ড, আর একটা আমাদের কি হবে? OH ফাংশনাল গ্রুপ হবে, আর বাকি সবগুলোতে আমাদের হাইড্রোজেন হবে। তাহলে আমাদের 1 2 3 3টা কার্বন, 3 5 7 8টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। A student does a titration to find the concentration of potassium hydroxide solution. This is the student's method. Add 25 cm³ of potassium hydroxide solution to a conical flask. Add a few drops of methyl orange indicator to the conical flask. Fill a burette with dilute sulfuric acid and record the initial burette reading. Place the conical flask on a white tile. Add the acid from the burette to the mixture in a conical flask, swirling the flask continuously. When the indicator changes color at the end point, record the final burette reading. Repeat the titration to obtain concordant results. আমাদের ফার্স্ট কোশ্চেনে বলছে যেটা, সেটা বলার আগে তাহলে কি করছে দেখো, একটা কনিক্যাল ফ্লাস্ক প্রথমে নিচ্ছে। সেই কনিক্যাল ফ্লাস্কে প্রথমে পটাশিয়াম হাইড্রোক্সাইড 25 cm³ পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, যেটা হচ্ছে একটা বেসিক সলিউশন, সেটা অ্যাড করছে। এরপর কি করছে, এখানে মিথাইল অরেঞ্জ দিয়ে দিচ্ছে। কেন? কালার চেঞ্জটা বোঝার জন্য। যেহেতু এটা আমাদের বেসিক, আমরা এখানে বিউরেট দিয়ে যখন কন্টিনিউয়াসলি অ্যাসিড অ্যাড করতে থাকবো, তখন আমাদের যখন কালার চেঞ্জটা হবে তখন আমরা বুঝবো যে আমাদের পুরা যেই পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে সেটা নিউট্রালাইজ হয়ে গেছে। আর নিউট্রালাইজ করা হচ্ছে কি দিয়ে? ডাইলিউট সালফিউরিক অ্যাসিড দিয়ে। আর এই পুরো জিনিসটাকে একটা হোয়াইট টাইলে সেট আপ করা হয়েছে, আর এই টাইট্রেশনটাকে রিপিট করা হয়েছে কনকর্ডেন্ট রেজাল্ট পাওয়ার জন্য। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনে বলছে, গিভ দ্য নেম অফ দ্য মোস্ট সুইটেবল পিস অফ অ্যাপারেটাস টু মেজার আউট 25 cm³ অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। এখানে কি বলেছে? মোস্ট সুইটেবল পিস অফ অ্যাপারেটাস। তাহলে 25 cm³ তো আমরা অনেক কিছু দিয়ে মেজার করতে পারি। মেজারিং সিলিন্ডার বলো, তারপর বিকার বলো, অনেক কিছু দিয়ে তো 25 cm³ মেজার করা যায়। কিন্তু মোস্ট সুইটেবল কোনটা? যখন আমরা একটা ফিক্সড ভলিউম মেজার করব অফ এনি লিকুইড, তখন মোস্ট সুইটেবল অ্যাপারেটাস হচ্ছে একটা পিপেট। আর যখন আমরা কন্টিনিউয়াসলি ড্রপ বাই ড্রপ কোনো একটা সলিউশন অ্যাড করতে থাকবো, তখন আমরা ইউজ করবো হচ্ছে একটা বিউরেট। যেমন আমরা সালফিউরিক অ্যাসিড অ্যাড করার জন্য বিউরেট অ্যাড করছি, কারণ আমরা জানি না এক্স্যাক্টলি কতটুকু অ্যাড করতে হবে। আমরা কন্টিনিউয়াসলি অ্যাড করতে থাকবো, একটা সময় যখন আমরা দেখবো কালার চেঞ্জ হয়ে গেছে, তখন এটাকে অফ করে দিব। আমাদের বিউরেটে একটা ট্যাপ থাকে। বাট বিতে বলছে, গিভ দ্য কালার অফ মিথাইল অরেঞ্জ ইন পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশন অ্যান্ড ইন ডাইলিউট সালফিউরিক অ্যাসিড সলিউশন। তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড মানে যখন বেসিক থাকে, তখন আমাদের যেই মিথাইল অরেঞ্জ সেটার কালার থাকবে কি? বেসিক আমাদের কালার থাকবে হচ্ছে ইয়েলো। আর সালফিউরিক অ্যাসিড যখন হচ্ছে অ্যাসিডিক, তখন কি কালার থাকবে? তখন কালার থাকবে হচ্ছে রেড বা পিঙ্ক। স্টেট ওয়াই দ্য স্টুডেন্ট প্লেসেস দ্য কনিক্যাল ফ্লাস্ক অন আ হোয়াইট টাইল। এই যে কনিক্যাল ফ্লাস্কটা, এটা একটা হোয়াইট টাইলে কেন রেখেছে? এই যে কালার চেঞ্জগুলো হচ্ছে, কালার চেঞ্জগুলো প্রপারলি দেখার জন্য। যেমন যদি এখানে একটা রেড টাইল ইউজ করতো, তাহলে কিন্তু কালার চেঞ্জটা প্রপারলি দেখা যেত না। তাহলে টু সি দ্য কালার চেঞ্জ প্রপারলি অর অবজার্ভ কালার চেঞ্জ প্রপারলি অথবা ক্লিয়ারলি। নেক্সটে কি বলছে? স্টেট ওয়াই দ্য স্টুডেন্ট সোয়ার্লস দ্য কনিক্যাল ফ্লাস্ক কন্টিনিউয়াসলি। তাহলে এই যে ফ্লাস্কটা আছে সেটাকে কন্টিনিউয়াসলি সোয়ার্ল কেন করাচ্ছে, নাড়াচ্ছে কেন? কারণ যাতে আমাদের সলিউশনটা প্রপারলি মিক্স হয় অথবা রিয়েকশনটা যাতে ফাস্টার হয়। টু মিক্স দ্য সলিউশন প্রপারলিকে আমরা লিখতে পারি থ্রুলি, যাতে থ্রুলি মিক্স হয়। স্টেট হোয়াট ইজ মেন্ট বাই দ্য টার্ম কনকর্ডেন্ট রেজাল্ট। কনকর্ডেন্ট রেজাল্ট মানে হচ্ছে আমাদের রেজাল্টগুলো একটা আরেকটা থেকে ম্যাক্সিমাম 0.2 কম বেশির মধ্যে আসবে, তাহলে আমরা বলতে পারি এটা কনকর্ডেন্ট রেজাল্ট। দ্য রেজাল্টস আর উইদিন ±0.2 অফ ইচ আদার। আর যদি অনেক বেশি ডিফারেন্স আসে, তখন সেটাকে আমরা বলি অ্যানামোলাস রেজাল্ট। দ্য স্টুডেন্ট ফাইন্ডস দ্যাট 15 cm³ of sulfuric acid of concentration 0.180 mole per dm³ neutralizes 25 cm³ of potassium hydroxide solution. আর এখানে আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে, আমাদেরকে যেটা জিজ্ঞাসা করেছে, ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। তাহলে আমাদের এখানে কি বলছে দেখো, 15 cm³ অফ সালফিউরিক অ্যাসিড, এটার 15 cm³, যেটার কনসেন্ট্রেশন হচ্ছে 0.180 মোল পার dm³, এটা হচ্ছে 25 cm³ পটাশিয়াম হাইড্রোক্সাইডকে নিউট্রালাইজ করছে। তাহলে আমাদের এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডটার কনসেন্ট্রেশন আমাদের বের করতে হবে।
এখন আমাদেরকে প্রথমত বের করতে হবে যে এই 15 cm³ যেই সালফিউরিক অ্যাসিড আছে সেটার মধ্যে আসলে কত মোল সালফিউরিক অ্যাসিড আছে। তাহলে নাম্বার অফ মোলস অফ সালফিউরিক অ্যাসিড ইকুয়ালস টু কত হবে আমাদের, কনসেন্ট্রেশন টাইমস ভলিউম। তাহলে ভলিউম হচ্ছে এখানে 15 cm³ দেওয়া, যেহেতু আমাদের কনসেন্ট্রেশনটা হচ্ছে ডিএম কিউবে আছে, আমাদের ভলিউমটাকেও ডিএম কিউবে কনভার্ট করতে হবে। তাহলে আমরা 1000 দিয়ে ডিভাইড করে দিব। তাহলে আমাদের এই ভ্যালুটা আসবে 0.18 টাইমস 15/1000। তাহলে আমাদের ভ্যালুটা আসে 2.7 × 10⁻³ বা বলতে পারো 0.0027 0.0027 মোল। এত মোল হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিড রিয়েক্ট করছে। তাহলে এত মোল সালফিউরিক অ্যাসিডকে নিউট্রালাইজ করার জন্য আমাদের কতটুকু লাগবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা টাইমস 2, কারণ এটা 1 মোলের জন্য এটা 2 মোল প্রয়োজন, এটা আমরা ইকুয়েশনটা দেখে বুঝতে পারতেছি। তাহলে এটার জন্য নাম্বার অফ মোল অফ KOH নিডেড হবে 0.0027 টাইমস 2 ইকুয়ালস টু 0.0054। তাহলে আমাদের এত মোল বা 0.0054 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন, আর এটা আছে কতটুকুর মধ্যে, 25 cm³ পটাশিয়াম হাইড্রোক্সাইড সলিউশনে। তাহলে আমাদের এটার কনসেন্ট্রেশন হচ্ছে, তাহলে কনসেন্ট্রেশন অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড হবে, আমরা কনসেন্ট্রেশনের ফর্মুলাটা জানি, নাম্বার অফ মোলস বাই ভলিউম। তাহলে মোলস হচ্ছে 0.0054 বাই ভলিউম হচ্ছে 25 cm³, যেটাকে আমাদের ডিএম কিউবে কনভার্ট করে নিতে হবে। যেহেতু আমাদের আনসারটা ডিএম কিউবে, তাহলে এটাকে আমরা 1000 দিয়ে ডিভাইড করে দেব। 0.0054 বাই 25/1000 0.216 মোল পার ডিএম কিউব, 0.216 মোল পার ডিএম কিউব হচ্ছে আমাদের আনসার। This is the ionic equation for the reaction between an acid and an alkali. Explain why the OH minus ion is a proton acceptor in this reaction. এই রিয়েকশনটাই কেন OH মাইনাস একটা প্রোটন অ্যাকসেপ্টর? কারণ দেখো এই OH মাইনাসটা রিয়েক্ট করছে এই H প্লাসের সাথে করে H2O ফর্ম করতেছে। তার মানে এই OH মাইনাস ইজ বন্ডিং উইথ দিস H প্লাস। আর H প্লাসটা বেসিক্যালি কি, H প্লাস আমরা জানি যে H হাইড্রোজেনে কি থাকে, একটা প্রোটন থাকে, কোনো নিউট্রন থাকে না, আর বাইরে একটা ইলেকট্রন থাকে। এখন H প্লাস মানে এই ইলেকট্রনটা চলে গেছে, তাহলে শুধু একটা বেসিক্যালি প্রোটিনই এখানে আছে। তাহলে H প্লাস মানে বেসিক্যালি একটা প্রোটন, আর এই প্রোটনটার সাথে এটা বন্ড করছে, তার মানে প্রোটনটা অ্যাকসেপ্ট করছে, এর জন্য হচ্ছে এটা একটা প্রোটন অ্যাকসেপ্টর হিসাবে কাজ করতেছে এই রিয়েকশনে। তাহলে আমরা লিখতে পারি যে H প্লাস আয়ন ইজ আ প্রোটন অ্যান্ড অ্যাজ OH মাইনাস ইজ বন্ডিং উইথ দিস H প্লাস ইট ইজ আ প্রোটন অ্যাকসেপ্টর। এখানে শুধু যদি আমরা লিখে দেই যে এটা একটা প্রোটন অ্যাকসেপ্টর তাহলে কিন্তু হবে না, H প্লাসটা যে শুধু একটা প্রোটন এটা আমাদেরকে এখানে আগে বুঝিয়ে দিতে হবে। When copper to sulfate solution is electrolyzed, copper forms at the negative electrode. A student uses this apparatus to investigate the electrolysis of copper to sulfate solution. Describe how the student could test a sample of copper to sulfate solution to show that it contains copper 2 ions. তাহলে একটা সলিউশন যেখানে শো করতে হবে আমাদের এটার মধ্যে কপার 2 আয়ন্স আছে কিনা। তাহলে এটা আমরা দুইটা ওয়েতে করতে পারি। সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে আমরা একটা ফ্লেম টেস্ট করে ফেলবো, আর দেখবো ফ্লেম টেস্টের কালারটা কি আমাদের ব্লু গ্রিন কালার হয় কিনা। যদি ব্লু গ্রিন কালার হয় তাহলে আমরা বুঝবো যে এটার মধ্যে কপার 2 আয়ন্স আছে। আরেকটা ওয়ে হচ্ছে আমরা লিখতে পারি, আমরা এটার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে একটা ব্লু প্রেসিপিটেট ফর্ম করবে। তার মানে লিখে দিই, ডু আ ফ্লেম টেস্ট, ইফ দ্য কালার অফ দ্য ফ্লেম ইজ ব্লু গ্রিন it contains copper 2 ions. এখানে কিন্তু it contains copper লিখবো না, আমরা copper 2 ions লিখবো অথবা Cu2+ লিখবো। Describe how copper metal forms at the negative electrode. তাহলে নেগেটিভ ইলেকট্রোডে কীভাবে কপার মেটালটা ফর্ম করে। তাহলে আমরা জানি কপার হচ্ছে 2+, এটা কি করে, এটা যেহেতু প্লাস তাই এটা নেগেটিভ ইলেকট্রোডে অ্যাট্রাক্ট হয়, এরপর ওখানে গিয়ে কি করে, এটা দুইটা ইলেকট্রন রিসিভ করে, যেহেতু এটা প্লাস ও কি করে ইলেকট্রন রিসিভ করে কপার মেটাল ফর্ম করে। তাহলে এটা আমরা লিখে দিব, as Cu2+ is positively charged, it is attracted to the negative electrode, আমরা চাইলে এটাকে ক্যাথোড লিখতে পারি অথবা নেগেটিভ ইলেকট্রোড লিখলেও সমস্যা নেই, and gains 2 electrons অথবা receives 2 electrons and they become copper atoms. তাহলে এটা লিখলে কিন্তু আমাদের এখানে 3 মার্কস চলে আসবে। State the appearance of the copper that forms on the negative electrode. তাহলে নেগেটিভ ইলেকট্রোডে যে কপারটা ফর্ম করছে এটা কি অ্যাপিয়ারেন্স শো করবে। এটা অবশ্যই আমরা জানি একটা পিঙ্ক সলিডের মতো অ্যাপিয়ারেন্স শো করবে কপারের যে কালারটা হয়, অথবা আমরা বলতে পারি যেটা হচ্ছে একটা কোটিং ফর্ম করবে নেগেটিভ ইলেকট্রোডে। তো এটার অ্যাপিয়ারেন্সটা কীরকম হবে তোমরা এটা কমেন্ট করে এখানে লিখে দেবে। A pink coating will form on the electrode
অক্সিজেন ফর্মস অ্যাট দ্য পজিটিভ ইলেকট্রোড, গিভ আ টেস্ট ফর অক্সিজেন। পজিটিভ ইলেকট্রোড আমাদের অক্সিজেন ফর্ম করে আর এই অক্সিজেনের টেস্ট দিতে বলেছে। তাহলে আমরা এটার ইজিলি টেস্টটা জানি। অক্সিজেন রিলাইটস আ গ্লোয়িং স্প্লিন্ট, ইট রিলাইটস আ গ্লোয়িং স্প্লিন্ট। কমপ্লিট দ্য হাফ ইকুয়েশন ফর দ্য ফর্মেশন অফ অক্সিজেন অ্যাট দ্য পজিটিভ ইলেকট্রোড। পজিটিভ ইলেকট্রোডের 2H2 গিয়ে যা যা ফর্ম করছে এটা আমাদের এখানে লিখতে হবে। তাহলে অলরেডি যেটা বলে দিল আমাদের পজিটিভ ইলেকট্রোডে কি ফর্ম করে, অক্সিজেন ফর্ম করে। তাহলে আমরা এখানে O2 লিখি আগে। আর কি ফর্ম করবে, H+ ফর্ম করবে। আর যেহেতু পজিটিভ ইলেকট্রোড ওইখানে গিয়ে কি করবে, ইলেকট্রনস লুজ করবে। তাহলে কয়টা ইলেকট্রন লুজ করবে, টোটাল আমাদের 4টা ইলেকট্রন লুজ করবে, কারণ এখানে টোটাল 4টা হাইড্রোজেন আছে। এই 4টা হাইড্রোজেন 4টা ইলেকট্রন লুজ করে H+ ফর্ম করবে। এবার আমাদের দেখতে হবে এটা ব্যালেন্স আছে কিনা। O2 এখানে O2, এখানে 4H, এখানেও 4H, আর এখানে 4টা ইলেকট্রন লুজ করছে। এটা হচ্ছে আমাদের হাফ ইকুয়েশন অফ দ্য রিয়েকশন অ্যাট পজিটিভ ইলেকট্রোড। State why the formation of oxygen at the positive electrode is an oxidation reaction. তাহলে এই যে অক্সিজেন ফর্ম করছে এটা কেন একটা অক্সিডেশন রিয়েকশন বলা হচ্ছে, কারণ এটা কি করছে দেখো, ইলেকট্রন লুজ করতেছে, এর জন্য এটাকে অক্সিডেশন রিয়েকশন আমরা বলতেছি। বিকজ ইলেকট্রনস আর লস্ট ফ্রম H2O বা ওয়াটার। Ethanoic acid reacts with methanol to form an ester. The equation shows the displayed formula for the reactants and product. Give the name of a suitable catalyst to increase the rate of this reaction. আমরা জানি এস্টার ফর্ম করার জন্য যে রিয়েকশনগুলো হয় সেখানে কোন ক্যাটালিস্ট ইউজ করতে হয়, সালফিউরিক অ্যাসিড বা H2SO4। এখানে আমরা HCl লিখতে পারতাম। State how you would know that an ester is formed. এস্টার ফর্ম যে করছে এটা আমরা কীভাবে বুঝতে পারবো, আমরা জানি যে এস্টারের একটা ডিস্টিংক্ট স্মেল থাকে, সেই স্মেল দিয়ে আমরা বুঝবো যে এস্টার ফর্ম হচ্ছে। There will be a sweet smell. আমাদের এটা বোঝার আরেকটা ওয়ে আছে, যখন এস্টার ফর্ম করে তখন আমাদের এই লিকুইডের উপরের পার্টে একটা অয়েলি লেয়ার ফর্ম করে। তো আমরা এটাও লিখতে পারতাম যে অ্যান অয়েলি লেয়ার উইল ফর্ম অন টপ অফ দ্য লিকুইড বা সলিউশন। গিভ দ্য নেম অফ দিস এস্টার, এই এস্টারটার নাম দিতে হবে। তাহলে প্রথমেই আমরা অ্যালকোহলটার নামটা নিয়ে নিব। এই অ্যালকোহলটার নাম হচ্ছে মিথাইল বা মিথানল। তাহলে এখান থেকে নাম আসবে হচ্ছে মিথাইল। এরপর হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডটার নাম দিব। কার্বক্সিলিক অ্যাসিডটা এখানে হচ্ছে ইথানোইক অ্যাসিড, তাহলে পরের পার্টটা হবে ইথানোয়েট। তাহলে এটার নাম হচ্ছে মিথাইল ইথানোয়েট, এটার নাম হলো মিথাইল ইথানোয়েট। দ্য টেবল শোজ দ্য নাম্বার অফ বন্ডস ইন দ্য রিয়েক্ট্যান্ট অ্যান্ড দ্য নাম্বার অফ বন্ডস ইন দ্য প্রোডাক্ট। তাহলে এখানে রিয়েক্ট্যান্টের কতগুলো বন্ড আছে, কী কী বন্ড আছে এটা শো করা হচ্ছে, আর প্রোডাক্টে কী কী বন্ড আছে, কতগুলো করে আছে এটা শো করা হচ্ছে। স্টেট হুইচ টু বন্ডস নিড টু বি ব্রোকেন ইন দ্য রিয়েক্ট্যান্ট, রিয়েক্ট্যান্টের মধ্যে কোন দুইটা বন্ড ভাঙতে হবে। তাহলে চলো আমরা রিয়েকশনটা দেখে ফেলি। এখানে খেয়াল করো, এখানে হচ্ছে আমাদের এই অক্সিজেন হাইড্রোজেন বন্ড যেটা, এটা ভাঙতে হবে। তাহলে এই মাথায় থাকবে হচ্ছে আমাদের একটা অক্সিজেন, আর এখান থেকে এই পার্টটাকে আলাদা করতে হবে OHটা। তাহলে একটা কার্বন অক্সিজেন বন্ড আমাদেরকে ভাঙতে হবে, আর এখানে হচ্ছে আমাদের অক্সিজেন হাইড্রোজেন বন্ড ভাঙতে হবে। তাহলে কি হবে, এই কার্বনটা এই অক্সিজেনের সাথে জয়েন করবে, আর এইখানে আমাদের এই Hটা এই OH এর সাথে যোগ হবে, তাহলে H2O হবে। তাহলে আমাদের কোন কোন বন্ড ভাঙতে হচ্ছে, OH আর CO বন্ড ভাঙতে হচ্ছে। তাহলে আমাদের কোন কোন বন্ড ভাঙতে হচ্ছে, OH বন্ড অ্যান্ড CO বন্ড। Explain why the enthalpy change in this reaction is approximately 0 kilojoule per mole. এই রিয়েকশনে এনথালপি চেঞ্জ কেন 0 কিলোজুল পার মোল? আচ্ছা, আমরা দেখো আমরা বন্ড ভাঙলো কি সেটা তো দেখলাম, OH আর CO। চলো আমরা দেখি বন্ড মেক কি হয়েছে। দেখো আমাদের এই OH বন্ডটা ভাঙার পর এই অক্সিজেনের সাথে একটা এই যে কার্বন, এই কার্বনের বন্ড হয়েছে, তাহলে একটা CO বন্ড ফর্ম করেছে। এটা হচ্ছে আমাদের বন্ড ব্রোকেন, এটা হচ্ছে একটা বন্ড মেড। CO বন্ড হয়েছে, আর কি বন্ড হয়েছে, এই ওয়াটারের মধ্যে এখান থেকে একটা হাইড্রোজেন যেহেতু আলাদা হয়ে গেছে, আর এই অক্সিজেন আর হাইড্রোজেন মানে হাইড্রোক্সাইডটা যেহেতু আলাদা ছিল, তাহলে এই বন্ডটা মেক হয়েছে, তাহলে একটা OH বন্ড মেক হয়েছে। তাহলে যেহেতু একটা CO বন্ড আর একটা OH বন্ড ব্রেক হয়েছে, আর CO বন্ড OH বন্ড মেক হয়েছে, তাহলে সেম বন্ডগুলো ভেঙেছে যেগুলো, সেই বন্ডগুলো আবার মেক হয়েছে। এর জন্য আমাদের এনথালপি চেঞ্জটা মোটামুটি 0 হবে। দ্য সেম টু বন্ডস OH অ্যান্ড CO are broken and formed. So, energy needed to break the bonds is equal to energy released when forming the bonds. So, overall enthalpy change is 0. তাহলে এটা লিখলে আমাদের এখানে ফুল 2 মার্কস চলে আসবে। Methane reacts with steam to form carbon dioxide and hydrogen. This is the equation for the reaction. তাহলে এখানে কি হচ্ছে, মিথেন স্টিমের সাথে রিয়েক্ট করে কার্বন মনোক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস ফর্ম করছে, আর এটার এনথালপি চেঞ্জটা হচ্ছে পজিটিভ। তার মানে এই ফরওয়ার্ড রিয়েকশনটা হচ্ছে এন্ডোথার্মিক। স্টেট ওয়াই কার্বন মনোক্সাইড ইজ পয়জনাস টু হিউম্যান। এখানে যেহেতু স্টেট বলেছে তাহলে আমরা শুধু এটা লিখলেই হবে, অ্যাজ ইট রিডিউসেস দ্য অ্যাবিলিটি অফ ব্লাড টু ক্যারি অক্সিজেন। আর যদি আমাদেরকে এটা বলতো
যে এক্সপ্লেন করতে, তখন আমাদের বলতে হইতো যে কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের সাথে কম্বাইন করে আমাদের এই অ্যাবিলিটিটা কমিয়ে দেয়। এক্সপ্লেইন দি এফেক্ট ইফ এনি অন দ্য ইল্ড অফ হাইড্রোজেন অ্যাট ইকুইলিব্রিয়াম ওয়েন আ নিকেল ক্যাটালিস্ট ইজ ইউজড। তাহলে আমরা জানি ক্যাটালিস্ট ইউজ করলে কি হয়, আমাদের ফরওয়ার্ড ডিরেকশন আর ব্যাকওয়ার্ড ডিরেকশনের রেট দুইটাই সমানভাবে বেড়ে যায়, তাই আমাদের কোনো ইল্ডের মধ্যে যেই চেঞ্জটা সেই চেঞ্জটা হয় না। দেয়ার উইল বি নো চেঞ্জ অ্যাজ দ্য ক্যাটালিস্ট উইল ইনক্রিজ বোথ দ্য রেট অফ ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড রিয়েকশন ইকুয়ালি। তাহলে আমাদের এই ইকুয়ালি কথাটা লেখা ইম্পর্টেন্ট, কারণ দুইটা রেটকেই যে সমানভাবে বাড়াইতেছে এটা আমাদেরকে অবশ্যই মেনশন করতে হবে। The reaction conditions for this reaction are a temperature of 700 degrees Celsius and a pressure of 5 atmospheres. The temperature of the reaction mixture is reduced to 600 degrees Celsius, but the pressure is kept at 5 atmospheres. Explain the effect on yield of hydrogen at equilibrium. তাহলে এখানে যদি আমাদের টেম্পারেচারটা কমানো হয়, এটা যেহেতু ফরওয়ার্ড রিয়েকশনটা বা হাইড্রোজেনের দিকে যে রিয়েকশন সেটা হচ্ছে একটা এন্ডোথার্মিক রিয়েকশন, আর এন্ডোথার্মিক রিয়েকশন আমাদের যেহেতু এক্সট্রা করে হিট দিতে হয়, তাহলে যত আমরা টেম্পারেচার বাড়াবো অত এটা ফরওয়ার্ড ফেভার করতো বা হাইড্রোজেনের দিকে ফেভার করতো। যেহেতু আমরা টেম্পারেচারটা যে কমিয়ে দিলাম আর প্রেশার সেমই আছে, তাহলে আমাদের কি হবে, আমাদের ফরওয়ার্ড রিয়েকশনের ইল্ডটা কমে যাবে। দ্য ইল্ড উইল ডিক্রিজ অ্যাজ দ্য ফরওয়ার্ড রিয়েকশন ইজ এন্ডোথার্মিক। তাহলে এটা লিখলে কিন্তু আমাদের 2 মার্কস চলে আসবে। ইল্ডটা ডিক্রিজ করতেছে, আর কেন করতেছে, ফরওয়ার্ড রিয়েকশনটা এন্ডোথার্মিক এর জন্য। দ্য প্রেশার অফ দ্য রিয়েকশন মিক্সচার ইজ রিডিউসড টু 4 atmospheres, but the temperature is kept constant at 700 degrees Celsius. Explain the effect on the yield of hydrogen at equilibrium. তাহলে এবার হচ্ছে প্রেশারটা কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের টেম্পারেচারটা সেমই আছে। তাহলে আমরা চলো রিয়েকশনটা আরেকবার দেখে ফেলি। আমাদের যেহেতু এটা একটা গ্যাসের রিয়েকশন, আমাদের এখানে নাম্বার অফ মলিকিউলস হচ্ছে 1 + 1 দুইটা মলিকিউল, আর এদিকে হচ্ছে 1 + 3 টোটাল 4টা মলিকিউল। তাহলে আমরা জানি যে এই সমস্ত রিয়েকশনে যেখানে গ্যাস থাকে সেখানে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে আর প্রেশার চেঞ্জ করলে, প্রেশার যদি বাড়ে তাহলে যেদিকে নাম্বার অফ মলিকুলস কম সেদিকে ফেভার করবে, আর প্রেশার যদি কমে তাহলে যেদিকে নাম্বার অফ মলিকুলস বেশি সেখানে ফেভার করবে। তাহলে যেহেতু এখানে আমাদের প্রেশারটা কমানো হয়েছে, নাম্বার অফ মলিকুলস বেশি হচ্ছে এদিকে, তাহলে এদিকে ফেভার করবে। তার মানে হচ্ছে আমাদের হাইড্রোজেনের ইল্ডটা বাড়বে, কারণ আমাদের নাম্বার অফ মলিকুলস এই সাইডে বেশি। দ্য ইল্ড উইল ইনক্রিজ অ্যাজ দেয়ার আর মোর মলিকিউলস অন দ্য রাইট সাইড। পর ডিতে বলছে ক্যালকুলেট দ্য ভলিউম ইন ডিএম কিউব অফ মিথেন গ্যাস at RDP needed to produce 6.6 tons of hydrogen gas. Give your answer in standard form. তাহলে আমাদেরকে বলেছে আমাদের 6 tons of hydrogen gas প্রডিউস করতে হবে। তাহলে আমাদের 6 tonsে কত মোল হয় সেটা আমরা বের করে ফেলি। নাম্বার অফ মোলস অফ H2, কত মোলস H2 প্রডিউস করতে হবে, 6.6 tons। তাহলে 6.6 টাইমস 1 টনে হচ্ছে 1000 কেজি, টাইমস 1000 দিয়ে মাল্টিপ্লাই করবো এটাকে গ্রামে কনভার্ট করার জন্য। এরপর আমরা H2-র যেই এমআর সেটা হচ্ছে 2, সেটা দিয়ে ডিভাইড করে দেব। তাহলে আমাদের মোলস অফ H2 হবে 6.6 টাইমস 1000 টাইমস 1000 বা 10⁶/2, তাহলে 3.3 × 10⁶। এটা আমরা যদি স্ট্যান্ডার্ড ফর্মে চিন্তা করি, তাহলে এত মোলস আমার হাইড্রোজেন প্রডিউস করতে হবে। এটার জন্য আমার মিথেন গ্যাস কত মোল লাগবে সেটা আমরা আগে চলো বের করে ফেলি। তাহলে আমরা যদি রিয়েকশনটা দেখি, আমাদের যেই কয় মোল মিথেন গ্যাস আমরা দেই তার চেয়ে 3 টাইমস হাইড্রোজেন গ্যাস প্রডিউস হয়। তাহলে আমাদের যতটুকু মোলস অফ হাইড্রোজেন প্রডিউস করা দরকার তার চেয়ে 1/3 মিথেন গ্যাস লাগবে। তাহলে মিথেন গ্যাস লাগবে কত মোলস, মিথেন গ্যাস লাগবে আমাদের 3.3 টাইমস 10⁶/3 ইকুয়ালস টু 1.1 × 10⁶ মোলস। এবার আমাদেরকে আনসারটা দিতে বলেছে কিসের, কতটুকু ভলিউম অফ মিথেন গ্যাস লাগবে। সো ভলিউম অফ মিথেন নিডেড হচ্ছে, আমরা ভলিউম বের করি হচ্ছে নাম্বার অফ মোলস টাইমস 24 ডিএম কিউব, যেহেতু আমাদের আনসারটা ডিএম কিউবে দিতে হবে। তাহলে 1.1 টাইমস 10⁶ টাইমস 24, তাহলে আমাদের ভ্যালুটা আসে 1.1 × 10⁶ টাইমস 24, তাহলে আমাদের ভ্যালুটা আসে 26.4 × 10⁶, যেটাকে আমরা লিখবো 2.64 × 10⁷। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে 2.64 টাইমস 10⁷ হচ্ছে আমাদের রাইট আনসার।